আসসালামু আলাইকুম। রেইন ফরেস্ট মিডিয়া প্রোডাকশন হাউস নিবেদিত বিয়ন্ড দ্য ডেল্টার আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শারমিন লীনা। দর্শক, আমাদের আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক, উদ্দেশ্য, প্রভাব ও লাভবান কারা। এই বিষয়ে আলোচনার পূর্বে আমরা আপনাদেরকে আমাদের সম্মানিত অতিথি যে দুজন আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত আছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমার বাম পাশে আছেন আমাদের সম্মানিত অতিথি আনিস আলমগীর, বাংলাদেশের একজন খ্যাতনামা সাংবাদিক এবং কলামিস্ট। এবং তার পাশে আছেন আমাদের সম্মানিত অতিথি আজিজুল বারী হেলাল, রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে আমাদের আজকের আলোচ্য বিষয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক, উদ্দেশ্য, প্রভাব ও লাভবান কারা। এটি অত্যন্ত সময় উপযোগী ও গভীর একটি বিষয়। আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে জুলাই বিপ্লবের পর থেকে অনলাইনে প্রভাবশালী কিছু সক্রিয় কর্মী এবং কিছু রাজনৈতিক নেতারা কোনো বৈধ প্রমাণ বা তথ্য ছাড়াই পুলিশ, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য সরকারি সংস্থার বিরুদ্ধে আক্রমণাত্মক বা ভিত্তিহীন তথ্য ছড়ান ও মানহানি করেন। দর্শক, রাজনৈতিক নেতারা যখন প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে অপমানজনক ভাষায় আক্রমণ করেন বা হুমকি দেন, তখন এটি সাধারণভাবে সংস্থার প্রতি বিদ্বেষ, দুর্বল করার চেষ্টা বা ক্ষমতা প্রদর্শন নির্দেশ করে। এছাড়াও এই ধরনের ভাষা ও আচরণ কেবলমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করার উদ্দেশ্য নয়, বরং এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসকে ক্ষুণ্ণ করার একটি কৌশল হতে পারে। এই পরিস্থিতিতে আমাদের প্রশ্ন উঠতে পারে, এই ধরনের ভাষা ও আচরণ কী ইঙ্গিত বহন করছে? দর্শক, তারা কেন এমন করছেন এবং তাদের মূল উদ্দেশ্যকে, সব বিষয়ে আমরা আলোকপাত করতে যাচ্ছি। প্রথমে আমি চলে যাব আমাদের আজকে সম্মানিত অতিথি আনিস আলমগীর। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে যে কেন এই সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত করা হচ্ছে? এর তো নানা কারণ আছে, তবে প্রধান কারণ আমার মনে হয় সরকারের দুর্বলতা। সরকার তার যে প্রতিষ্ঠানগুলো, তার মান সম্মান রক্ষা করার ক্ষেত্রে যে ভূমিকা রাখবে সেটা কিন্তু রাখছে না। এবং অতীতে যেমন আমি যদি বলবো যে শেখ হাসিনার আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এভাবে আক্রমণ করার কোনো সুযোগ পায়নি, যেটা আপনিও বলছিলেন যে এটা একটা সার্টেন টাইমের পরে শুরু হয়েছে, বিশেষ করে জুলাই বিপ্লবের পরে এটা শুরু হয়েছে এবং আমরা অতিরিক্ত স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতারই এটা মানে কুফল বলবো। কারণ এই যে মব কালচার, এটাও কিন্তু মব কালচারের একটা অংশ। কারণ এই অন্যকে আক্রমণ করা এবং এই মব কালচারকে যখন রাষ্ট্র পরোক্ষভাবে এটা সমর্থন করে, তখনই এটার শুরু হয়ে যায় যে তাহলে তো আমি ওকে আক্রমণ করতে পারি। এবং সেই সূত্রে আমি দেখতে পাই যে আমাদের সেনাপ্রধানকে, আমাদের গোয়েন্দা সংস্থার লোকদের, তারপরে স্বয়ং প্রধান উপদেষ্টাকে, তার অনেকজন উপদেষ্টাকে, বিশেষ করে আসিফ নজরুল এবং আরও কয়েকজনকে নাম ধরে যে ভাষায় যে আক্রমণ করা হয়, আমার মনে হচ্ছে এটা পৃথিবীর খুব কম দেশে আছে এভাবে ভিত্তিহীন তথ্য দিয়ে যে প্রতিষ্ঠানকে এবং প্রতিষ্ঠানের শীর্ষকর্তাদেরকে আক্রমণ করে। আমি এটা প্রথম যখন দেখলাম একটা সেনাপ্রধানকে নিয়ে শুরু হলো, আমি খুব দুঃখের সঙ্গে এটা অবজার্ভ করলাম যে রাষ্ট্র থেকে তার কোনো প্রোটেকশন দেওয়া হয়নি। রাষ্ট্র থেকে প্রোটেকশন এভাবে সেনাপ্রধানের বিরুদ্ধে যদি এরকম কথা বলে এবং ভিত্তিহীন তথ্য ছড়ায়, ওনার অনেক প্রতিষ্ঠান আছে এগুলা প্রতিরোধ করার জন্য, কিন্তু রাষ্ট্র একটা শব্দ বলেনি। তার মানে রাষ্ট্র যখন এটার কোনো প্রতিবাদ না করে, একটা ইনস্টিটিউশনের প্রধানকে যখন পলাতক ইউটিউবাররা যারা এখান থেকে বাইরে গিয়ে ভিউ ব্যবসা করে, যাদের মূল ব্যবসা হচ্ছে ভিউ ব্যবসা, চাঁদাবাজি, এবং তারা প্রত্যেক ব্যক্তিকে টার্গেট করে, ওকে টার্গেট করে, আজকে একে করে, কালকে ওকে করে, টার্গেট করে তারা তাদের নামে ভিডিও ছাড়ে। উস্কে তো দিচ্ছেই,
তারা এইগুলো করছে। শেখ হাসিনার আমলে সরকারের যে ইয়েটা ছিল, যে কর্তৃত্ববাদী শাসন ছিল, সেই শাসনের কিছু কুফল হিসাবে এরা ভিউ এবং মিডিয়ার উপর নিয়ন্ত্রণের ফলে সোশ্যাল মিডিয়া তখন মানুষ চলে যাচ্ছে, সোশ্যাল মিডিয়া দেখছে, এখনও মানুষ সোশ্যাল মিডিয়ায় দেখে ওই কারণেই। এবং সেই সুযোগ নিয়ে এরা কিছু ফলোয়ার বানিয়েছে। এই ফলোয়ারগুলোর বেশিরভাগই মূর্খ এবং এগুলার মাথা এমন মগজশূন্য যে এগুলা কি মানে যা বলে তাই বিশ্বাস করছে, এবং সেটার সত্যতা যাচাইয়ের জন্য তারা অন্য কোথায় যাচ্ছে না। যে মেইন স্ট্রিম মিডিয়ার যে দুর্বলতাগুলো, মেইন স্ট্রিম মিডিয়া যে নিরপেক্ষতা হারিয়ে তাদের যেই পরিস্থিতি দাঁড়িয়েছে, তখন পাবলিক এদের কথাই বিশ্বাস করছে যে ও তো সত্য মনে হয়, কারণ ও 10টার মধ্যে ও হয়তো 9টাই মিথ্যা কথা বলে, কিন্তু একটা তো খুব ভালো কথা বলে। এবং আমাদের এখানে আবার এটাকে আমি বলি যে দর্শকদেরও একটা বিষয় আছে, এটাকে আমার সাংবাদিকতার ভাষায় যদি আপনি বলতে যান, এটা বলবেন কনফার্মেশন বায়াসনেস। আপনি একটা জিনিস বিশ্বাস করেন, আপনার নিজেরই মাথার মধ্যে গণ্ডগোল আছে, তখন আপনি গণ্ডগোলটা আপনার যে তত্ত্ব আপনি যেটা বিশ্বাস করে আছেন সেটা আর কে বলে তাকে খুঁজেন। তো আপনার মতো যখন কাউকে পেয়ে যান, সে কনফার্ম করছে, সে এই কনফার্ম করার ফলে তাকে আপনি গড মনে করতেছেন, এই তো সত্য, এই তো বলে, কিন্তু আপনিও যে ভুল সেও যে ভুল, এটা আপনি আর দেখছেন না। সো আমাদের ইউটিউবাররা, পলাতক ইউটিউবাররা যারা ভিউ ব্যবসা করে, যারা ভিউ ব্যবসার মাধ্যমে লাখ লাখ টাকা ইনকাম করছে এবং এই দেশে নানা প্রতিষ্ঠানকে উস্কে দিচ্ছে, ইনক্লুডিং 32 নম্বর ভাঙা এবং এই সরকারকে দুর্বল করা, সরকারের যে মব কালচার সরকারের মধ্যে যে সরকার এখন বুঝতে পারছে যে সরকারের জনপ্রিয়তা কমানোর জন্য সবচেয়ে বড় বিষয় যেটা ছিল সেটা হচ্ছে মব, এবং এটা রাজনৈতিক দলগুলোকেও সমর্থন করছে না, এবং যেভাবে একের পর এক এরা মানে প্রতিষ্ঠিত হয়েছে, তাতে করে সরকারের পুরো ইমেজটাই নষ্ট হয়ে গেছে। এবং সরকার যখন 32 নম্বরে হামলার পরে দায়সারা ভাব নিয়েছে, সেটারই প্রতিফলন হয়েছে এখন সারা দেশে, সেটারই প্রতিফলন হয়েছে তারা স্বয়ং ডক্টর ইউনূসকে গালাগালি করতে পারে এবং অসভ্য ভাষায় আক্রমণ করে এবং বলে যে আমরা না থাকলে তো তোমার কেউ নেই, তোমাকে তো কেউ পছন্দ করে না। মানে কি বলবো, এগুলো ভাষাও, এই সমস্ত ভাষাও ইউজ করা যায় না। এরা ভাষার কথা আসছে, এরা কিন্তু সোশ্যাল মিডিয়াকে আরেকটা দুর্গন্ধ যুক্ত করে দিয়েছে এটা ভাষা দিয়ে, এবং এত অসভ্য ভাষা এরা প্রয়োগ করে, এবং এরা শিক্ষিত হয়ে যখন এইসব ভাষা প্রয়োগ করছে, আবার সাধারণ মানুষ মনে করছে যে ভাষা বোধহয় এইভাবেই হয়, সোশ্যাল মিডিয়াতে ভাষা এটা চলে। তো তাতে করে হবে যে আপনি দেখেন রাজপথের স্লোগান পর্যন্ত নোংরা হয়ে গেছে, যে শিক্ষিত ছেলেরা যাদের কাছ থেকে মানুষ শিখবে, ব্যাড প্র্যাকটিস এরা শুরু করে দিয়েছে। এরা 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 আমি সরাসরি বললে এরা কতগুলো মানে ছাক সম্প্রদায় পালতেছে। এই যে আমি কয়েকদিন আগে ওই কথাটা বলেছিলাম, একটা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ঘুরছে, আপনি দেখছেন কিনা জানি না, যে একটা রাখাল ছেলে একদল মেষ নিয়ে যাচ্ছে বা ছাগল নিয়ে যাচ্ছে, তো যাচ্ছে একটা অগ্নিকুণ্ড, সে যেভাবে যাচ্ছে ওর পিছে পিছে যাচ্ছে। আপনি জানেন গ্রাম অঞ্চলে এই দৃশ্য আছে। তো ওই এই যে অগ্নিকুণ্ড এটা, এই চারপাশে সে একটু ঘূর্ণি দিল, সে যখন ঘূর্ণি দিল এগুলো ঘূর্ণি দিল, আর সে কিন্তু এই ঘোড়া থেকে বের হয়ে গেল। ওরা আর ওইটা খেয়াল করছে না, ওরাই ঘুরছে আগুনের মধ্যে ঘুরছে, এবং সে যদি আগুনের মধ্যে পড়তো এরা আগুনের মধ্যে পড়তো, এরকম অবস্থা। তো এটাই হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ায় যারা ফলোয়ার, আমি যাদেরকে বললো, সব ফলোয়ার তো একই রকম হবে না, মূর্খ ফলোয়ার যারা ধর্মান্ধ ফলোয়ার, মূর্খ, এবং এরাই এদেরকে ফলো করছে বিধায় এদের ভিউ ব্যবসা বাড়ছে বলে এরা একটার পর একটা এগুলো করে। এখন এদের ভিউ ব্যবসা কমে গেছে, কমে যাওয়ার পর এখন তারা আবার ডক্টর ইউনূসকে টার্গেট করেছে। ভেরি রিসেন্টলি আমি একটা ভিডিও দেখলাম যে ডক্টর ইউনূসকে গালি দিচ্ছে যে আপনার জন্যই তো এই সরকার ব্যর্থ হয়ে গেল, অথচ ব্যর্থতার জন্য, এই সরকারকে ব্যর্থ করার জন্য তারাই সবচেয়ে বেশি অবদান রেখেছে। এদের আরেকটা খায়েশ ছিল, এরা মনে করে যে মানে যারা খুব প্রমিনেন্ট, যাদের ফলোয়ার, এরা আশা করেছিল যে এই যে 5 আগস্টের পরে যে বিপ্লব হলো, এরা বিরাট বিপ্লব করে ফেলেছে বাইরে বসে বসে, এরা এক একজন কমেনি,
প্যারিসে ছিল যে খোমেনি যেমন ইরানি বিপ্লব করেছিল, সেই জাতীয় নিজেদেরকে সেরকম ভাবা শুরু করেছিল। তো তাদের জন্য প্লেন যাবে, প্লেনে করে তারা আসবে, এখানে শপথ নেবে। কিন্তু ডক্টর ইউনূস দেখা গেল যে এদেরকে পুষে না, কাউকে এদের খোঁজে নিয়ে নাই। সো এই খোঁজ না নেওয়াতে এদের ফ্রাস্ট্রেশন আরও বেড়ে গেছে। তো দেশটাকে কিভাবে ধ্বংস করা যায়, প্রতিটা ইনস্টিটিউশনকে কিভাবে ধ্বংস করা যায়, এবং বিদেশের ওই এদের কারো কারো বিরুদ্ধে অভিযোগ আছে যে এরা মুখে ভারত বিরোধিতা বলে। এরা কেউ কেউ বলে একজন হচ্ছে আইএসআইয়ের এজেন্ট, আরেকজন হচ্ছে আপনার রয়ের এজেন্ট। এরা তাদের দেশের তাদের যেই জায়গা থেকে অর্থ পায় সেটা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। আচ্ছা, আমরা আসলে দেখতে পাই যে আসলে নেতিবাচক মন্তব্য এবং গঠনমূলক সমালোচনা যে এই মন্তব্যগুলো আমরা বেশি পেয়ে থাকি, এবং সেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান একটা গুরুত্বপূর্ণ জায়গা। আজিজুল বারী হেলাল, আপনার কাছে আমার জানতে চাওয়া যে এই আজিজুল বারী হেলাল, আপনার কাছে আমার জানতে চাওয়া যে এটা কি প্রকৃত সমস্যার প্রতিবিম্ব নাকি জন আস্থা ক্ষয় করার চেষ্টা? এই বিতর্কের পেছনে আসলে কোনো স্বার্থ গোষ্ঠী বা বাহ্যিক প্রভাব থাকতে পারে বলে কি আপনি মনে করেন কিনা? আমি একটা ঐতিহাসিক বিবরণ দিতে চাই যে এই অসুস্থ প্রতিযোগিতায় অসভ্য অসুস্থ সংস্কৃতি কবে থেকে শুরু হলো। যখন 1/11 হয় বাংলাদেশে 2007 সালে, তখন প্রথম আমি দেখলাম যে রাজনৈতিক ব্যক্তি এবং বিভিন্ন ব্যক্তিত্বের নামে আপনার কাইন্ড অফ মিডিয়া ট্রায়াল, সেটা প্রিন্টিং মিডিয়া বলেন এবং ইলেকট্রনিক মিডিয়া, এবং ডেইলি স্টারের মাহফুজ আদম সাহেবের পরবর্তীতে স্বীকারোক্তি প্রমাণ হয় যে এই অসভ্য এবং অসুস্থ সংস্কৃতি ব্যক্তি পর্যায়ে শুরু হয় প্রথম 1/11 পর থেকে, এবং এমনভাবে আপনার বিভিন্ন ব্যক্তির জীবনকে এমনভাবে রসাত্মক করে তোলা হয়, যেমন উপন্যাসিকরা যেভাবে উপন্যাস লেখে, রগরগে উপন্যাস, ঠিক সাংবাদিকতা ওই পর্যায়ে চলে গিয়েছিল। 1/11 সময় কথা বলছি আমি। এই যে শুরু হলো, এটা কিন্তু এখনো থেমে নেই। তবে এটা আবার ঠিক যে বাংলাদেশের যে সমস্ত ইনস্টিটিউশনস আছে, লাইক নির্বাচন কমিশন, লাইক আপনার যে পাবলিক সার্ভিস কমিশনস বা আদার্স যে সমস্ত ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল আছে, বা কোনো প্রতিষ্ঠান, সেটা মিডিয়া হোক বা নির্বাহী বিভাগ হোক রাষ্ট্রের, বা লেজিসলেটিভ হোক, ইভেন দ্য জুডিশিয়ারি, যদিও জুডিশিয়ারি নিয়ে কোনো কথা বলা যায় না, প্রত্যেকটা জিনিস কিন্তু কোনোটা জিনিসই অ্যামেচার না, এটা প্রত্যেকটা ক্রিটিক করা যাবে, ক্রিটিক করা উচিত। বিকজ ম্যান ইজ বর্ন ফ্রি বাট দেয়ার ইজ এ চেইন। একটা নিয়মের মধ্যে আপনাকে সেই স্বাধীনতা ভোগ করতে হবে। দ্যাট ডাজ নট মিন যে একটা প্রতিষ্ঠানকে আমি চ্যালেঞ্জ করতে পারবো না, তার আইন, তার অ্যাক্টিভিটিস নিয়ে, তার আচরণ নিয়ে চ্যালেঞ্জ করতে পারবো না। তবে এটা ঠিক আনিস ভাই যেটা বলছে, ভাষার প্রয়োগটা ঠিক হতে হবে। আমাদের এই সমাজ অসভ্য সমাজ না, অসুস্থ সমাজ না, যেহেতু গঠনমূলক সেটা অন্য জিনিস। আপনার দৃষ্টিতে যেটা গঠনমূলক, আমার দৃষ্টিতে অগঠনমূলক। কোনটা গঠনমূলক উইল জাজ দ্য পিপল। তাই বলছি ভাষার ব্যবহার যেটা, এই অসভ্য অসুস্থ সংস্কৃতি কি আজকের থেকে শুরু হলো? আফটার 24th August? No, it is beginning from 1/11, যখন শেখ হাসিনা দেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিল, মানে কাইন্ড অফ দ্যাট, যে আমাদের স্বাধীনতা যখন ভারতের কাছে হস্তান্তর হয়ে গেল 1/11 পরে 2007 সরকার, তখন তো এই অসভ্য সংস্কৃতি শুরু হলো, যে ব্যক্তি চরিত্র নিয়ে অবমাননা করা, আজে বাজে কথা ব্যবহার করা, বললো না, রগরগি উপন্যাস তৈরি বের হতো তখন পত্রিকায়, এবং তার দায় স্বীকার করেছে এবং ক্ষমাও চেয়েছে মাহফুজ আলম ডেইলি স্টারের। সুতরাং আমি এইটা বলতে চাচ্ছি যে আমাদের এই প্রতিষ্ঠানগুলো কখনো আনচ্যালেঞ্জ থাকবে এটা ভাবা উচিত না। আমাদের এই তর্ক বিতর্কগুলো জারি রাখতে হবে। তবে এই তর্ক বিতর্ক জারি রেখে এখন যদি আমাদের যে মূল উদ্দেশ্য টু এস্টাবলিশ এ ভাইব্রেন্ট ডেমোক্রেসি ইন দ্য কান্ট্রি, এটা আমাদের একটা প্রধানতম উদ্দেশ্য। এবং আপনি জানেন যে আমরা যে সভরেইন নেশন, এই সভরেইনটির উপরে বারবার বিভিন্নভাবে আঘাত আসে। আমরা স্বাধীন দেশ, কিন্তু সভরেইনটি একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেই সভরেইনটির উপর বারবার আঘাত আসে। সুতরাং আমরা যদি নিজেদের মধ্যে, আমরা নিজেরা যদি
আমাদের মধ্যে পলিটিক্যাল ডিফারেন্স অফ অপিনিয়ন থেকে তর্ক বিতর্ক হবে, কিন্তু টু এস্টাবলিশ দ্য ডেমোক্রেসি, টু সাস্টেইন দ্য ডেমোক্রেসি অ্যান্ড টু আপনার স্ট্রেনথেন দ্য সভরেনিটি, আমাদের কিন্তু এই জায়গাটার ঐক্য থাকতে হবে। আজকে আমাদের সামনে যে চ্যালেঞ্জ, আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ 24-এর গণ অভ্যুত্থানকে আমরা যে অপশক্তিকে, যে মাফিয়াকে আমরা পতন ঘটিয়েছি, সেই মাফিয়ার কোনো বয়ান, এই মাফিয়ার কোনো রাজনীতি যেন আমাদের ভেদাভেদের ফলে, আমাদের মানে বিভিন্নতার ফলে তার কোনো বয়ান যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত না হতে পারে, এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ আমরা চাই না যে বাংলাদেশটা আবারও কোনো মাফিয়ার হাতে পড়ুক। এই ঐক্যবদ্ধ থাকতে হবে কোন কোশ্চেনে, যে টু এস্টাবলিশ দ্য ডেমোক্রেসি অ্যান্ড টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, টু এস্টাবলিশ এ পিপলস গভর্নমেন্ট। সুতরাং এখন আমি দেখলাম যে একসময় আমি দেখতাম যে 8ই আগস্টের পরে অনেকে ডক্টর ইউনূস সরকারের পক্ষে অনেক বন্দনা গিয়েছেন, যে সেই ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব। আমরা এখনও মনে করি যে এই ইন্টারন্যাশনাল লিডার অ্যান্ড পার্সোনালিটি উই স্টিল বিলিভ ইন, কিন্তু এবং অনেকে বলছে যে তার ক্ষমতা আরও লিঙ্গারিং করা উচিত, যতদিন না দেশটাকে একটা রাইট ট্র্যাকে আনা যায়। আমার মনে পড়ে যায় 1/11-এর সময় এরকম একটা বয়ান তৈরি করা হয়েছিল যে দেশটা খাদে পড়েছে, তাকে ক্রেন দিয়ে টেনে তুলতে হবে। ফখরুদ্দিন আর মঈনুদ্দিন এমনভাবে ট্রেন দিয়ে টেনে উঠেছিল, ট্রেন দিয়ে টেনে উঠে দেশটাকে ভারতের কাছে দিয়ে গেছিল। এখন আবার দেখলাম একটা বয়ান তৈরি করা হয়েছিল, প্রথমে তাকে 5 বছর থাকতে হবে, আরও কাজ করতে হবে, যেটা তার দায়িত্ব না। আমি যতদূর জানি, আমার জ্ঞানে যেটা বলে যে একটা ইন্টারিম গভর্নমেন্ট অর এনি কেয়ারটেকার গভর্নমেন্ট, তার কিছু সার্টেন দায়িত্ব আছে। কী দায়িত্ব? রুটিন কিছু দায়িত্ব পালন করে, ইমার্জেন্সি কিছু দায়িত্ব পালন করে। তারপরে আপনারা বলছেন যে 24 ইজ ডিফারেন্ট ফ্রম 90s, ইজ ডিফারেন্ট ফ্রম 69, যেসব গণ অভ্যুত্থান আমাদের দেশে আগে হয়েছে। সুতরাং এখানে আমাদের অনেক রিফর্মস করতে হবে, অনেক কিছু করতে হবে। হ্যাঁ, উই ডু বিলিভ যে উই নিড টু ডু সাম রিফর্মস, বাট এই রিফর্মসগুলো করার তো একটা তরিকা আছে, একটা পলিটিক্যাল গ্রামার আছে। এখন এই রিফর্মের কথা বলে 1/11-এর সরকারও কিন্তু এই রিফর্মের কথা বলেছিল, পরিবারতন্ত্রের কথা, অনেক টার্মিনোলজি পলিটিক্যাল স্ফেয়ারে তারা ব্যবহার করেছিল। আলটিমেটলি একটা অশ্বডিম্ব প্রসাদ করেছিল। আমরা তাই সন্দেহ হয় এবারও সেই রকম ন্যারেটিভ তুলে ডক্টর ইউনূসের পক্ষে অনেক বয়ান তৈরি করা হলো। যখন ডক্টর ইউনূস বুঝতে পারলো যে দেশটা আসলে জনগণের ক্ষমতা, জনগণের হাতে ফিরিয়ে দেওয়া উচিত, যখন তিনি রোড টু ডেমোক্রেসির দিকে গেলেন, মানে হেডিং টুয়ার্ডস ডেমোক্রেসিতে গেল, তখন আমি দেখলাম এই সমস্ত মোশায়েববাদীরা তখন আবার তার প্রতি হতাশ, যে ইউনূস ইজ নট ইন এ রাইট ট্র্যাক। কারণ একটা গোষ্ঠী আপনার এই যে ইন্টারিম গভর্নমেন্টের টাইমে তারা এমনি যারা খাস বাংলায় বলে ফাউ, মানে ক্ষমতার আস্বাদ গ্রহণ করছে। এখন চিন্তা করছে যদি নির্বাচন হয়ে যায় তাহলে তো এই স্বাদ বিস্বাদে পরিণত হতে পারে বা স্বাদ নাও পেতে পারে। সুতরাং যত ডিলে করা যায় নির্বাচনটা, এইটা আমাদের পলিটিক্যাল পার্টিজ, আমরা যারা অভ্যুত্থান শক্তি, এটা আমাদের একটা প্রচণ্ড একটা খারাপ দিক। আর সবচেয়ে এই যে বাংলাদেশে এখন যে আনসার্টেনিটি তৈরি হয়েছে, যদিও আপনি বলছেন প্রতিষ্ঠানের প্রতি কথা বলা যাবে, কিন্তু আমি সেই কথাগুলো শেষ করে এটা বলছি, বাংলাদেশে এখন যে আনসার্টেনিটি তৈরি হয়েছে যে নির্বাচন হবে কি হবে না, এই প্রশ্ন তোলা মানে 24-এর গণ অভ্যুত্থানের সাথে স্রেফ বেইমানি করা, স্রেফ বেইনসাফি করা, স্রেফ শেখ হাসিনার পক্ষে, মাফিয়া শক্তির পক্ষে বয়ান তৈরি করা। আমরা চাই যে 24-এর গণ অভ্যুত্থানের স্বার্থে অন্তত আপনি রিফর্ম করে পারেন, বিচার করে পারেন, যেভাবেই পারেন, একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন যেন অনুষ্ঠিত হয়, যে অনুষ্ঠানটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল হয়। এখন প্রশ্ন আছে, ন্যাশনাল ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল আপনাকে ইনক্লুসিভ নির্বাচন দরকার। সেই ইনক্লুসিভ নির্বাচনের আপনাকে এক্সপ্লেইন করতে হবে, ইন্টারপ্রিটেশন দিতে হবে, এক্সক্লুসিভ নির্বাচনটা কি। ওখানে অনেকেই মনে করতে পারেন আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে বা না করতে পারে, তাকে যদি বাধা দেওয়া হয় বা কোনো কিছু, তাহলে কি ইনক্লুসিভ হবে না? এখন আপনি বলতে পারেন যে আওয়ামী লীগ তো গণহত্যার আসামি, গণহত্যার সাথে জড়িত, আওয়ামী লীগ তো মানে আপনার বিতাড়িত, পরাজিত, গণহত্যার আসামি, খুন গুম করেছেন। সেজন্য আপনি কি করেছেন? তার রাজনৈতিক কার্যকলাপ
নিষিদ্ধ করা না নিষিদ্ধ করেন, স্থগিত করেছেন আনটিল কাম টু দ্য ফাইনাল ভার্ডিক্ট, তাই না? ফাইনাল ভার্ডিক্ট একটি কতদিন লাগবে এটা আল্লাহ ভালোই জানে। কারণ কেবল একটা আইসিটি একটা শেখ হাসিনা 6 মাসের একটা বিচার হয়েছে, কারাদণ্ড হয়েছে একটা আইসিটি অ্যাক্টে। অন্য সেটা তো নিম্ন কোর্টে, এটা চ্যালেঞ্জ করা অনেক দিন লাগবে। এখন স্থগিত যেহেতু, অর্থাৎ সে পলিটিক্যাল নিবন্ধনও বাতিল করে, অতএব সে রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। কিন্তু নির্বাচনে সে যদি অন্য কোনো তরিকায় অংশগ্রহণ করে, যেমন পাকিস্তানে হয়েছিল তেহরিকে ইনসাফ, ইমরান খানের পার্টি, সেও কিন্তু আওয়ামী লীগের মতো এরকম, জামাতের মতো এরকম বিপদে পড়েছিল। তখন কিন্তু সে একটা ফর্মে ইলেকশন করেছিল, তাই না? সেই নির্বাচনটাকে কিন্তু মানুষ ইনক্লুসিভ নির্বাচন করেছে। আর আমি বলছি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল আপনার যা আছে সবাই যদি নির্বাচনে অংশগ্রহণ করে, কালকে আনিস ভাই আমার সাথে এটা একটু ডিফারেন্স করেছে আমার এই মতের সাথে, জনগণ যদি এই নির্বাচনকে প্রত্যাখ্যান করে, জনগণ যদি স্বতঃস্ফূর্তভাবে আপনার অংশগ্রহণ না করে, আওয়ামী লীগের জনগণ আছে, জাতীয় পার্টির জনগণ আছে, আমাদের জনগণ আছে, তাদের জনগণ আছে, তাদের জনগণ আছে, টোটাল জনগণ, টোটাল পলিটিক্যাল কর্মীরা যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, আবার রাজনৈতিক দলগুলো যদি অংশগ্রহণ, তাহলে সেটা ইনক্লুসিভ নির্বাচন হয় না। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস, আমার এই কথা যারা শুনছেন তারা বুঝবেন যে অন্তত 24-এর গণ অভ্যুত্থানের স্বার্থে এবং 24-এর গণ অভ্যুত্থানের স্বার্থে আমরা যে আউটকামটা পেয়েছি, যে একটা গণতান্ত্রিক সরকার পাবো, সেই সরকার যদি দুর্বল সরকার হয়, সেই সরকারের যদি অ্যাকসেপ্টেবিলিটি না থাকে, নির্বাচনে যদি কোশ্চেন ওঠে নির্বাচনের পরের দিন থেকে, তাহলে কিন্তু 24-এর গণ অভ্যুত্থান ব্যাহত হয়ে যাবে। এই জন্য আমি বলছি যে নির্বাচনটা অবশ্যই ফ্রি, ফেয়ার, ক্রেডিবল হতে হবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আপনাকে নিউট্রাল ভূমিকা পালন করতে হবে। আজিজুল বারী, আপনার কাছে আমরা আবার আসবো। আনিস আলমগীর, আপনার কাছে ছোট করে জানতে চাই যে এই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ভাবমূর্তি যে বিনষ্ট করা হচ্ছে কার স্বার্থে, এবং আর সেই যে প্রতিষ্ঠানগুলোকে আসলে আপনার কি মনে হয় যে কারা এবং কোন প্রতিষ্ঠানগুলোকে বেশি টার্গেট করা হচ্ছে এবং কারা করছে এগুলো? আমি তো অলরেডি বলেছি যে তারা গোয়েন্দা সংস্থাকে করছে, সেনাবাহিনীকে করছে, আইন বিচার বিভাগকে করছে, সরকারকে করছে এবং এনআরকি তৈরি করছে যাতে করে নির্বাচন নিয়েও বলছে। সো এদের মূল উদ্দেশ্য হচ্ছে যে দেশের মধ্যে যদি অস্থিতিশীলতা থাকে, তাহলে এরা যে বিজনেস করছে এখন, ওদের ভিউ ব্যবসা, সেটা একটা হবে। আরেকটা হবে এই যে ধমক দিয়ে দিয়ে লোকজন থেকে যে টাকা ইনকাম করে, সেটাও চলবে। এরা কিন্তু অনেকে এখন মিডিয়াও খুলছে, এবং এই মিডিয়ার, এটা কোনো প্রচলিত মিডিয়া না, এই মিডিয়া হচ্ছে যে কোনো একটা হাউসে যাবে, আমরা আপনাদের জন্য একটা করছি, আপনাদের এটা খবর তৈরি করছি এবং মিডিয়া দখল করব আমরা, এইসব করে চাঁদাবাজি করছে। ওদের লোক লাগিয়ে দিয়েছে, বিদেশে বসে এখানে কিছু লোক নিয়োগ করেছে, এই লোকগুলোকে লাগিয়ে দিয়েছে এখানে। এবং লজ্জার বিষয় হচ্ছে যে এই রাষ্ট্রেরই কিছু ব্যক্তি আবার এদের উদ্বোধনে যায়, যে এই সমস্ত প্রতিষ্ঠান উদ্বোধনে যায়, যেগুলো চাঁদাবাজি করছে, তো চাঁদাবাজির জন্য নেমেছে। এগুলো মানে সাংবাদিকতার নামে কিছু মানে সোশ্যাল মিডিয়ায় নামিয়ে দিয়েছে, এগুলোর কোনো নাই, আপনার কোনো মেইনস্ট্রিম মিডিয়াতে কিছু না, সোশ্যাল মিডিয়াতে। তো মানুষ চায় যে তার বেইজ্জতি থেকে রক্ষা পাওয়ার জন্য এদেরকে তখন কম্প্রোমাইজ করে। আর যদি কম্প্রোমাইজ না করে, এরা তখন এরা আরেকটা প্রতিষ্ঠান হচ্ছে পুলিশ, এরা পুলিশকেও কিন্তু চরমভাবে আক্রমণ করছে এবং পুলিশের ছবি দিয়ে, ওই আজই ছবি দিয়ে, অমুক বাহিনীর ছবি দিয়ে তোমাকে দেখিয়ে দেব, গোয়েন্দা সংস্থার ব্যক্তিদেরকে দেখিয়ে দেব। এবং এরা সোর্স হিসাবে এখানে কিছু লোকও তাদের নিয়োগ দিয়েছে, এই সংস্থাগুলো তো তাদের কিছু লোক আছে যারা এদেরকে ওই ছবিগুলো সরবরাহ করে, এবং ওই তথ্যগুলো সরবরাহ করে, কারণ এরা গিভ অ্যান্ড টেকে চলে। এবং ওকে আবার করে যে তোমার বিরুদ্ধে আমরা কিছু করব না, কিংবা এমন এক অবস্থার মধ্যে সে তার ওই লোকগুলোকে রাখে যাতে করে তারা নিজেরা রক্ষা পাওয়ার জন্য এদেরকে প্রেশার দিয়ে রাখে, তাতে করে এরা তথ্য সরবরাহ করে। যে এইটারই চলছে, এই কালচার শুধুমাত্র রোধ করতে পারে সরকার এবং সরকারের আইটি সেক্টর। এবং তারা যদি এরা যে ভিউ ব্যবসা করে,
ওদের চ্যানেলগুলো, ওদের যে ইয়েগুলো নিউজ আউটলেটগুলো, এগুলো যদি বাংলাদেশে ভিউ ব্যবসা বন্ধ করে দেয়, বাংলাদেশে এগুলো চলতে না দেয়, তাহলে কিন্তু এদের ব্যবসা শেষ হয়ে যাবে। এরা কিন্তু তখন হাহাকার করবে। যেটা যেটা ইন্ডিয়াতে হয়েছে। ইন্ডিয়াতে যখন ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হলো, তখন দেখা গেল যে খুব এই ধরনের কতগুলো যারা প্রপাগান্ডা ছড়ায়, এই ধরনের অ্যাকাউন্টগুলোকে তারা বন্ধ করে দিয়েছে, এবং ফেসবুক এবং ইউটিউবের সহযোগিতায় যখন বন্ধ করে দিয়েছে, তখন এরা সব লাইনে চলে এসছে। অবশ্য ওইখানে বন্ধ করতে গিয়ে কিছু ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াকেও ওরা ইয়ে করেছে, যারা সত্য কথা বলে কিন্তু ইয়ে করে, মানে সরকারের বিরুদ্ধে তাদের কথা যায়। কিন্তু এখানে তো সত্য কথা বলে না, এরা তো এটা করছে ডেলিভারেটলি ব্যবসার জন্য। সো আমার মনে হয় সরকার যদি এই আইটি ডিপার্টমেন্ট যদি স্ট্রং হয়, এবং সরকার এর মধ্যে আগে বলেছে যে আমরা ফেসবুককে বলেছি ফেসবুক আমাদের এটা করবে, নয় 300 কোটি টাকা কিনে 3 কোটি টাকা জরিমানা করবে, হেন তেন এগুলো বলছে। এগুলো সব কথার কথা। সরকার যদি স্ট্রংলি এই সোশ্যাল মিডিয়া গোষ্ঠীগুলো, বিশেষ করে ইউটিউব এবং ফেসবুককে অথরিটির সঙ্গে কথা বলে, এবং তাদেরকে যদি বলে এই ধরনের প্রপাগান্ডা ছড়ানোর ক্ষেত্রে আমরা কি অ্যাকশান নেব, এবং বাংলাদেশে তাদের ভিউ যদি অ্যাকাউন্টগুলো যদি বন্ধ করে দেয়, তাহলে কিন্তু এই ব্যবসা শেষ হয়ে যাবে। চমৎকার বলেছেন, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি বলেছেন। আজিজুল বারী হেলাল, আপনার কাছে আমি জানতে চাই, আপনি বাংলাদেশে একটি বৃহৎ রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন, তো আপনার কি মনে হয় যে আপনার দল থেকে কি প্রতিশ্রুতি থাকতে পারে জনগণের জন্য, এবং এই যে ভাবমূর্তি বিনষ্ট যারা করছে, কি লাভ হয় আসলে এতে? আপনার কি মনে হয় যে এই লাভটা আসলে রাজনৈতিক, সামাজিক নাকি আর্থিক? এটা রাজনৈতিক এবং আর্থিক, সামাজিকতার এখানে কোনো রাজনৈতিক এবং আর্থিক দুইটাই জড়িত। আমি আনিস আলমগীর ভাইয়ের একটা কথার সুর ধরে আমি একটা নতুন প্রশ্নের অবতারণা করতে চাই। এই যে ভাই বললেন যে আমাদের আইটি সেক্টরে এটাকে একটা আইনের কথা বললেন, আইসিটি আইন নিয়ে কিন্তু শেখ হাসিনার সময় মনে আছে আপনার 70 অনুচ্ছেদ না কত যেন বলা হতো, এটাকে আমার ঠিক এই মুহূর্তে মনে নেই অনুচ্ছেদটা। এটা আমরা অনেকেই মামলায় আসামি হয়ে যেতাম। তখন আমরা এই অনুচ্ছেদটা বন্ধের জন্য সাংবাদিক, কার্টুনিস্ট, আরও যারা লেখক, ভাষ্যকার সব পাগল হয়ে গেলাম, ওই জন্য বন্ধ করা হয়, যেহেতু মানুষ কথা বলতে পারতো না। আমি একটুখানি ব্যাখ্যা দিই। এখন দেখেন, আমি একটুখানি ব্যাখ্যা দিচ্ছি, আপনি দুটো এক করে ফেলতেছেন। একটা হচ্ছে যে আপনি ডেলিভারেটলি আমার নামে কিছু করলেন, আমি আদালতে যাব, সেই আইন, সেটা শেখ হাসিনা যেটা করেছে সেটা হয়রানিমূলক ছিল, সেটা নিয়ে আমরা সাংবাদিকরাও এটা নিয়ে ক্ষুব্ধ। কিন্তু আমি যেটা বলছি যে আপনি ডেলিভারেটলি দিনের পর দিন করে যাচ্ছেন আপনার একটা চ্যানেল দ্বারা, সেটার বিরুদ্ধে ব্যবসা নেওয়া, সেটাকে একদম কমপ্লিট বন্ধ করা, ওইটা সাপোর্ট করছি আমি। আমি জিনিসটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছি আর কি। এখন প্রয়োজন হয়েছে, এখন কিন্তু প্রয়োজন হচ্ছে যে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ডিএসসি না ডিএসএ, মানে এই অ্যাক্টটা যেহেতু আমরা 5ই আগস্টের পর বন্ধ করে দিয়েছি, কিন্তু এখন আবার কিন্তু এই অ্যাক্টটার কোনো না কোনো ফর্মে প্রয়োজন হচ্ছে না? আনিস আলমগীর ভাইয়ের কথা তো প্রমাণিত হচ্ছে, তাই না? কোনো না কোনো ফর্মে তো এটা প্রয়োজন হচ্ছে। তার মানে কি, হাসিনার আমলের ডিএসএ একটাকে সংস্কার করেছে, বন্ধ করেছি, এখন কিন্তু আবার এটা প্রয়োজন করছে, সরকার এটা করছে, প্রয়োজন হচ্ছে না, পাস করতে যাচ্ছে। আমি বোঝাতে চাচ্ছি যে রিফর্মার আমরা চাচ্ছি, যে সংস্কার আমরা চাচ্ছি, এই সংস্কার যে কোনো অ্যাবসুলেট টার্ম না, এটা যে একটা কন্টিনিউয়াস টার্ম, এটা একটা রিলেটিভ টার্ম। তা আজকে যারা বলছেন সংস্কার ছাড়া নির্বাচন করব না, তা আমি এই জন্য আনিস আলমগীর ভাইয়ের এই কথাটাকে আমার দিকে নিয়ে আসলাম, যে দেখেন যে কোনো একটা আইন, কোনো একটা নিয়ম, কোনো একটা কালচার বলা যাবে না, একটা সংস্কার যদি তার উপযোগিতা হারায়, আপনি এখন একটা অ্যাক্ট করলেন কিন্তু 10 দিন পরে উপযোগিতা হারালো, তখন আপনি নতুন একটা করবেন না। তার মানে কি, যে এই যে রিফর্ম বা সংস্কার, এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কোনো অ্যাবসলিউট টার্ম না। তাইলে আজকে যারা বলেন যে সংস্কার না করে নির্বাচন করব না, তাহলে তারা কি আপনার ইললজিক, ইররেশনাল কথা বলছেন না? আজকে আপনি বলছেন প্রধানমন্ত্রীর ক্ষমতা 10 বছর লিমিটেড করবেন, এমন এক সময় আসতে পারে যে না, আমাদের এই প্রধানমন্ত্রীকে আরো কিছুদিন রাখা যেতে পারে, তাই না? তারপরে আবার আছে, এই জন্য বলছি যে সংস্কার নিয়ে যারা গো ধরেছেন, তারা আসলে আপনারা পলিটিক্যাল কেন ফিলসফিটাই বুঝছেন না, মানুষের সংস্কারের ফিলসফিটাই বুঝছেন না। পৃথিবী ক্রমবর্ধমানভাবে বিবর্তন ধারায় সবকিছু সংস্কার হয়, তাই না?
আমরা বাঙালিরা সবসময় হাত দিয়ে ভাত খাই, তাই না? আমরা ওয়েস্টার্ন কালচার যখন মিক্স হয়েছে, আমরা কি চামিচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে, নাইফ দিয়ে আমরা খাওয়া দাওয়া করছি না, আবার অনেকে করছে না। অর্থাৎ সংস্কৃতি কোনো স্ট্যাটিক ব্যাপার না, এটা চলমান ব্যাপার। আর ঠিক একই রকম সংস্কারও তাই, সংস্কার কোনো স্ট্যাটিক ব্যাপার না, এটা একটা চলমান ব্যাপার। আমি আনিস আলমগীর ভাই যেহেতু বলছে যে আজকে যারা বাংলাদেশে অপপ্রচার করছে, বাংলাদেশের সোসাইটিকে আপনার বিভিন্নভাবে আক্রমণ করছে, তাদের বিরুদ্ধে একটা সেফটিনেসের জন্য একটা আইন করা দরকার। এই প্রতিষ্ঠানগুলো প্রতি জনস্থান নষ্ট করে কারা সুবিধা নিচ্ছে? না, কারা সুবিধা নিচ্ছে? যে আনিস আলমগীর বললো, যিনি বলছেন তার হয়তো কোনো সুবিধা আছে, তাই না? তার কোনো এজেন্ডা আছে, আমি ওই বিষয়ে যাইতে চাই না। তবে আমি এইটা ঠিক যে কোনো প্রতিষ্ঠান আনচ্যালেঞ্জ যাইতে পারে না। আপনি কেন পুলিশ প্রশাসন নিয়ে কথা বলতে পারবেন না? কেন আপনি সেনাবাহিনীর কথা বলবেন? সেনাবাহিনীকে এতদিন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আপনি সিভিলের মধ্যে রাখছেন, এতে আমাদের সেনাবাহিনীর মনোবল, আমাদের সেনাবাহিনীর কর্মতৎপরতা বা কাজের ভিন্নতা চলে আসছে। আমাদের সেনাবাহিনী তো রাষ্ট্রীয় রক্ষা কবচ। আবার আপনি কেন কোর্ট নিয়ে, আমি এখনো এখানে কিছু বলতে চাই না, বিচারাঙ্গন নিয়ে আমি কেন আমার এক্সিকিউটিভ যে বডি, আমি কেন প্রধানমন্ত্রীর সমালোচনা করতে পারবো না? আপনি দেখেন আমাদের পার্টির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে 5ই আগস্টের পরে কয়েকটা কার্টুন বেরিয়েছে তাকে ব্যঙ্গ করে, তিনি কিন্তু সেটাকে ওয়েলকাম জানিয়েছেন, তাই না? তারপরে এর আগেও আমরা যখন ক্ষমতায় ছিলাম, প্রথম আলো এরকম অনেক কার্টুন ছাপতো, শিশির এবং মনে, ওই যে কিশোর, অনেক কার্টুন ছাপতো। কিন্তু আমরা কিন্তু এইসব বিষয়ে মানে খুবই আমরা পলিটিক্যাল এগুলো মানতাম। অর্থাৎ মিডিয়ার যে স্বাধীনতা, মানুষের ফ্রিডম অফ স্পিচ, এইটা আমরা বিশ্বাস করি এবং বিএনপিটা বিশ্বাস করে। এখন তার মানে এই না যে আপনি স্বাধীনতার বাইরে যায় কোনো কথা বলবেন। আনিস ভাই যেটা বলছে যে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে গালাগাল করা হচ্ছে, অমুক করা হচ্ছে বিভিন্ন উদ্দেশ্যে, এইটা যে দর্শক সেই বিচার করবে আসলে তিনি কি বলছেন, কি বোঝা উচিত। এখন আনিস ভাই বলতেই পারেন যে আমাদের দর্শকরা ওইভাবে আপ টু ডেট না বা ওইভাবে লিটারেট না। এইটা তো ভাই যে কন্টেন্ট মেকার তার দোষ না, এটা আমাদের দোষ। আমাদের না 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 না, আপনি ভুল বলছেন। কন্টেন্ট মেকারের দোষ, কারণ কন্টেন্ট মেকার তার উদ্দেশ্যে এগুলো দিচ্ছে, কিন্তু এটা রাষ্ট্র, এই যে আপনি বুঝে বলছেন, এটাই তো একটা বড় প্রতিবাদ। কিন্তু রাষ্ট্র কেন দরকার? তাহলে প্রতিষ্ঠান তো দরকার নাই, রাষ্ট্রেরও দরকার নাই। রাষ্ট্র এগুলো ছাঁকনির মধ্যে আনবে, যে এই যে জিনিসগুলো যাচ্ছে, আপনি যেটা বলছেন যে ব্যক্তির কোনো দোষ বা অমুক এগুলো নিয়ে কথা বলা বা ইনক্লুডিং প্রধান উপদেষ্টা অবশ্যই করা যাবে, কিন্তু আপনি তো এখানে যে কন্টেন্টগুলো দিচ্ছেন তার 90%ই ভুয়া। সেই জায়গায় বলতেছি, যখন আপনার একটা ভুয়া জিনিস আসে, তাহলে এটা ফিল্টারের দরকার আছে, ফিল্টার করছে না। ফিল্টার না করার ফলে তারা যা ইচ্ছা তা দিতে পারছে। যারা বলছে, আমি জানি না আপনি কাকে বলছেন, যে কন্টেন্টগুলো ভুয়া, তাহলে আপনারও কিন্তু একটা ন্যারেটিভ তৈরি করতে হবে ওই ভুয়ার এগেনস্টে। ওটা যে ভুয়া, ইউ হ্যাভ টু প্রুভ। কারণ আমরা জানি যে আজ থেকে 8-10 বছর আগে যখন ধর্ম নিয়ে বিতর্ক হতো, তখন আমরা ওই যে হুজুররা বলতো যে ইসলাম ধর্ম সম্বন্ধে এটা বলছে, তাকে মারতে হবে, তাকে কোপাতে হবে, বলা হতো না? আমরা কি বলতাম যে তো আমাদের ধর্মের বিরুদ্ধে যা বলা হচ্ছে আপনি সেটাকে খণ্ডন করেন যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, তাই না? আপনি মারতে পারেন না, ধরতে পারেন না। ঠিক আনিস ভাইয়ের কাছে আমার একই বক্তব্য, যে ভুয়া তথ্যগুলো, যে কন্টেন্টগুলো আমাদের দেশে অনিয়ারে আসছে, তাহলে আমাদের উচিত হবে এই কন্টেন্টগুলো যে ভুয়া, অপতথ্যে ভরপুর, এরকম আরো কন্টেন্ট বক্তব্য আমরা সেটা দিই। কিন্তু কথা হচ্ছে যে আপনি যখন অনবরত এগুলো দিতে থাকবেন, তখন আপনার লেভেলে তো নামতে পারবো না। আপনি তো লেভেলে গালি দিয়ে দিয়ে আমাকে আবার একটা নামাবে নিচে, আপনার লেভেলে নামতে চাইবেন, ওই লেভেলে যাবো না। আমি তো এই জন্য বলছি রাষ্ট্রীয় ছাঁকনির দরকার আছে। আর সেকেন্ড হচ্ছে যে এই পলাতক ইউটিউবাররা, এরা তো পলাতক, এরা তো দেশে আসে না। সো আপনি যে অ্যাক্ট করতে চাচ্ছেন, ওই অ্যাক্টের তো কোনো কাজ হচ্ছে না, ওকে তো ওইখান থেকে ধরে আনতে পারবে না। ও তো এখানে নাই। আনিস ভাই, এখানে আনিস ভাই আপনি প্রয়োগ তো করতে পারছেন না। একটু ক্রিটিক করি আনিস ভাই, যেহেতু 17 বছর এই দেশে অনেকেই থাকতে পারিনি আমরা। হ্যাঁ, এখন তো স্বাধীন, চলে আসতে বলেন না, তাহলে তো এই দেশে আমরা অনেকেই 17 বছর থাকতে পারিনি, তাই না? আমরা অনেক সময় বিদেশে যে আসতে গেলে অনেক সমস্যা হয়েছে। স্টিল নাও সেই অবস্থা যে বিরাজ করছে না, এটাও আমরা বলতে পারি। তাই তো নির্বাচনটা
একদম সুন্দরভাবে আমাদের মধ্যে ডিফারেন্স না থেকে আমরা 24-এর গণ অভ্যুত্থানের যতটাই আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতাম, কিন্তু সমাজটা এখনো কিন্তু বিভাজিত। এবং এখন সমাজকে যারা বিভাজিত করছে বাইরে বসে বসে, আপনি তাদেরকে বলতেছেন যে আসতে পারতেছে না, তারা আসে না কেন? পরিবর্তনকে, আমাদের এই পরিবর্তন 24-এ 5ই আগস্টে যেটা পরিবর্তন হয়েছে, ব্যাপক পরিবর্তন, র্যাডিক্যাল চেঞ্জ হয়েছে। আমি বৈপ্লবিক পরিবর্তন করলে আবার মানুষ বলবে না তোমরা তাহলে স্বীকার করো না এটা বিপ্লব। এটাকে আসলে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, বিপ্লব না হলে পরিবর্তনটা বৈপ্লবিক হয়েছে। এই পরিবর্তন থেকে আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ভালোভাবে নিছে? এই যাদের পরাজিত করলাম তারা কি দেশ ছেড়ে এখনো বেরিয়েছে? তারা তো দেশে এখনো আপনার স্ট্রংনেস হয়ে আছে। যেমন আপনার 24-এর গণ অভ্যুত্থানের পোস্টার বয়রা কি আঘাতপ্রাপ্ত হয়নি? নূর আমাদের জুলাই আন্দোলনের সে একজন নেতা ছিল, সে কি আঘাতপ্রাপ্ত হয়নি? সুতরাং আমরা কি দেশটাকে এখনো স্টেবল করতে পেরেছি? আমাদের মধ্যে কি ঐক্য তৈরি হয়েছে? সুতরাং যে সমস্ত লোক শেখ হাসিনা বলে পালিয়ে গেছে বা চলে গেছে, পালিয়ে গেছে মানে এক্সাইল, কাইন্ড অফ এক্সাইল, যেমন আমাদের প্রফেট ওয়াজ এক্সাইল্ড ফ্রম মক্কা টু মদিনা, সে কিন্তু হি ইজ নট ফিলিং, সে আপনার পালিয়ে গেছিল না। সুতরাং আমি মনে করি আপনি যাদের পালিয়ে যাওয়া বলছেন এরা কিন্তু এক্সাইলড। ভাই আপনার প্রফেটের উদাহরণ দিচ্ছেন এখানে। না আমি বলছি প্রফেট তো চলে এসেছেন, হ্যাঁ স্বাধীন দেশে তো চলে এসেছেন প্রফেট, আপনার প্রফেট গুলো আসে না কেন? আই এম নট সেইং দ্যাট দে আর প্রফিট। আমি একটা উদাহরণ দিলাম যে যখন একটা দেশে নিজের দেশে থাকা অসহনীয় হয়ে যায় তখন এক্সাইলড হয় না? আজিজুল বারী হেলাল, আনিস আলমগীর, তারপরও আমরা বলবো যে অতীতে যা হয়েছে এবং বর্তমানে যা হচ্ছে যেটা জনগণের জন্য অকল্যাণকর, আমরা সেই পরিস্থিতিতে যাব না। আমরা চাইব সবাই মিলে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে, এবং পরিবর্তন মানেই নতুন কিছু, এবং সেই নতুন কিছু অবশ্যই জনগণের জন্য কল্যাণকর হবে, সেই আশাই ব্যক্ত করছি। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের আলোচনায় আমরা দেখেছি যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ভাবমূর্তি রক্ষা ও জনআস্থা বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আমরা আলোচনা করেছি, এবং আপনাদের আলোচনার মাধ্যমে কিন্তু আমরা এই প্রভাবকে কিভাবে চিহ্নিত করা যায় এবং মোকাবেলা করতে পারি সেই বিষয়ে উঠে এসেছে। দায়িত্বশীল নাগরিক, স্বচ্ছ গণমাধ্যম ও সুশীল সমাজই শেষ পর্যন্ত এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধান ভূমিকা পালন করতে পারে। ধন্যবাদ আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সচেতন থাকুন, তথ্য যাচাই করুন এবং দায়িত্বশীল হন। আর আমাদের বিয়ন্ড দ্য ডেল্টার যে ফেসবুক ইউটিউব পেজ আছে, আপনারা সবসময় লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আপনাদের মন্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করে। আর আজকের পর্ব থেকে আমরা অনেক কিছু শিখেছি, কিভাবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং যেখানেই হোক আমরা রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের প্রতি এবং সেই প্রতিষ্ঠানগুলোর প্রতি আমরা কিভাবে শ্রদ্ধাশীল থাকতে পারি। আশা রাখি সেই প্রত্যয় ব্যক্ত করেই আমরা সামনের দিকে এগোবো। সবাই ভালো থাকবেন। আবারও ধন্যবাদ সবাইকে।